শামসুজ্জামান দুদু, আমি আপনাকে থামিয়েছিলাম 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপনি বলছিলেন, সেটা একটু বলবেন। সাথে আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিয়েই, সেটা হচ্ছে যে আজকে আমরা মানে গতকাল আমরা যেই সংসদ অধিবেশন দেখলাম, সেখানে এই প্রশ্নটা বিরোধী দলের পক্ষ থেকে করা হয়েছিল যে আজকে সংবিধান সংস্কার পরিষদের সভা হওয়া উচিত ছিল, সেটা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্ট করে যুক্তি দিয়ে বলেছেন যে যেখানে পরিষদের অস্তিত্ব নেই সেখানে সভা কি করে হবে, আগে পরিষদের ব্যাপারটা নিষ্পত্তি হোক, তারপরে না হয় সভা নিয়ে ভাবা যাবে। কিন্তু তার আগে আমরা বিরোধী দলকে বলতে শুনলাম তারা দাবি পূরণ না হলে রাস্তায় নামবে, মক করা হচ্ছে নানা কিছু। সাইফুল হক তিনি চমৎকার করে বললেন যে এটা বড় কোনো সংকট তৈরি করবে না, কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা আসলে কি বলে? 29 মার্চ পর্যন্ত মুলতবি। এই একই ধরনের ঘটনা 96-এ আমরা লক্ষ্য করেছি। জামাতের ধারণাকে আওয়ামী লীগ কেয়ারটেকার নিয়ে সেই সময় আন্দোলন করে। আমি সংক্ষেপে বলি, সে আন্দোলনের প্রেক্ষিতে একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে, অর্থাৎ পার্লামেন্টে সেই সময় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি ছিল না, এবং একটা পর্যায়ে আওয়ামী লীগ এবং জামাত পার্লামেন্ট বর্জন করেছে। তো একার পক্ষে তখন এই কেয়ারটেকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। এই আন্দোলনের প্রেক্ষিতে তারা অনড় ছিল, তাদের এটা পাশ করতেই হবে, কিন্তু তারা পার্লামেন্টে আসার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি। স্বাভাবিক কারণেই আরেকটি নির্বাচনের কারণ মুখোমুখি হতে হয়েছিল, সেটি 15 ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনও জামাত বা আওয়ামী লীগ আসে নাই, এবং সেই নির্বাচনে লক্ষণীয় বিষয় যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা শুধু বিএনপি পায়নি, সেই নির্বাচনকে আওয়ামী লীগ এবং জামাত অ্যাকসেপ্ট করেনি, যেহেতু তারা নিজেরাই অংশগ্রহণ করেনি। কিন্তু সেই পার্লামেন্টে কেয়ারটেকার আইনটা পাশ করা একেবারে রাত দিন খেটে। মজার ঘটনা এই জন্যই বলছি, পার্লামেন্ট অ্যাকসেপ্ট সেই সময় করেনি জামাত এবং আওয়ামী লীগ, কিন্তু কেয়ারটেকার বিলটা তারা আইনটা গ্রহণ করে, এবং 96-এর নির্বাচনে বিএনপি পদত্যাগ করার পর নির্বাচন দেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ 24 বছর পর ক্ষমতা আসে। এই 24 বছরের পরে ক্ষমতা আনার পিছনে জামাতের একটা মূল্যবান ভূমিকা ছিল আমার কাছে ব্যক্তিগত। যেমন এখন একটি গণঅভ্যুত্থান পরবর্তী, ওই সময় না 90 গণঅভ্যুত্থানের পরে 91-এ বিএনপি ক্ষমতা এসেছিল। যেমন 24-এর গণঅভ্যুত্থানের পর গত 12 তারিখের নির্বাচনে ফেব্রুয়ারি মাস বিএনপি ক্ষমতা আসতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা সাংবিধানিক না, যেটা মিস্টার সালাউদ্দিন সাহেব উল্লেখ করেছেন, আগে বিষয়টির ফয়সালা, অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে পার্লামেন্টে, অর্থাৎ যে পার্লামেন্টের গণপরিষদের কথা বলা হচ্ছে, সেটা সংবিধানে কিন্তু অনুপস্থিত। সেই বিষয়টি পার্লামেন্টে আলোচনা ছাড়াই কিভাবে মানে সংবিধানের অংশ করা যাবে, আইনে রূপান্তরিত করা যাবে, সেই ব্যাপারে তারা কিন্তু হুমকি দেবে যে এর ফয়সালা পার্লামেন্টে না, এর ফয়সালা রাজপথে হবে, যেটা 96-এ আমরা লক্ষ্য করেছিলাম। এবং সেই সময় জটিলতা সৃষ্টি করে আজকের যে জামাত, সেই সময় সেই জামাত আওয়ামী লীগকে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে সহায়তা করেছিল। এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি 15 ফেব্রুয়ারি এবং পরবর্তী নির্বাচনে আমি নিজেই পার্লামেন্টে ছিলাম। স্পষ্ট কথা। এলহান আসকার, আপনি কিছু যুক্ত করবেন? না, এইসব ইতিহাস তো আমাদের আছেই, কেমন আমরা তো দেখতে পাচ্ছি যে যে বিপুল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হলো, 54 বছর ধরে সেই দেশটিকেই বারবার গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হচ্ছে। তো পার্লামেন্টে এগুলি কোনো, আমি দেখছি যারা যেসব দেশে পার্লামেন্ট মানে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত, পার্লামেন্ট চলছে, এভাবে আমাদের মতন হয় নাই, সেসব দেশও দেখছি যে পার্লামেন্টের ভিতরে মারামারি পর্যন্ত হয়, এবং মারামারি হয়। এবং আমাদের প্রতিবেশী দেশ, তারা বলে থাকে গণতন্ত্রের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ, সেখানেও পার্লামেন্টে মারামারি পিটাপিটি। ইউরোপেও আমরা দেখছি যারা গণতন্ত্রের জন্য আমরা যাদেরকে শ্রদ্ধা করি। সুতরাং পার্লামেন্টে বিতর্ক হওয়া তার মানে সব শেষ হয়ে যাওয়া, ব্যাপারটা সেরকম না। আমার মনে হয় যে, আর আমাদের দেশের পলিটিশিয়ানরা সবসময় বলেন, আমরা কি বলে যে পার্লামেন্ট এবং রাজপথে দুই জায়গায় আমরা আন্দোলন করব। এটা হতেই পারে, তার মানে এটা যে সব এই যে বিপুল আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের
জুলাই বিপ্লবের পরে যে সরকার এসছে বা বিরোধী দল আসছে, যারা উভয়ই এই আন্দোলনের সঙ্গে ছিল, নিশ্চয়ই হ্যাঁ আমরা এটা কিন্তু আমরা কিছু অতিরঞ্জিত কথাবার্তা কিন্তু শুনতে পাই পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরেও আমরা শুনতে পাই। পার্লামেন্টে যেটা সাইফুল হক সাহেব যেটা বলছেন যে আপনি দেখেন এই পার্লামেন্টে অধিকাংশ লোকই নতুন এসছে। আপনি ব্রিটিশ পার্লামেন্টে একটা নতুন সদস্য যেটা যারা হতেন আমরা দেখেছি এবং শুনেছি, সেটা হলো যারা বহু বছর ধরে পার্লামেন্ট কভার করেছেন এরকম সাংবাদিকদের কাছে থেকে তারা পার্লামেন্টের রীতিনীতিটা শিখে নিতেন, প্রশিক্ষণ শিখে নিতেন আর কি। এইখানে যেহেতু সেরকম একটা ব্যবস্থা নাই, অবস্থা নাই, সুতরাং এটা হতে পারে। একটা পয়েন্ট আপনার সামনে আনি, তাহলে আমি এটা নিয়ে জনাব সাইফুল হকের কাছেও আমি আসবো। সেটা হচ্ছে যে দেখুন, যখন প্রথম অধিবেশনটা হয়, যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বক্তব্য দিতে মঞ্চে দাঁড়াবেন, তখন বাইরে এনসিপির একজন নেতা, মুখ্য সমন্বয়ক আসিফ আহমদ সজীব ভূঁইয়া, উনি বলছিলেন যে আজকে দুটো ভাগ হয়ে গেল দেশ, যারা জুলাই সনদের সপক্ষে এবং বিপক্ষে। এই কথাগুলোতে আলাদা একটা ন্যারেটিভ তৈরি করে দেয়, কারণ আমরা দেখতে পাচ্ছি বিএনপি জিতেছে কিন্তু আবার হা ভোট জিতেছে, তার মানে মানুষ সংস্কার চায় এবং সেটা বিএনপির উপর নির্ভর করছে। না, সংস্কারের ব্যাপারে বিএনপিও কিন্তু দ্বিমত পোষণ করে নাই কখনো। আমি কখনোই দেখি নাই যে বিএনপি বলছে যে আমরা সংস্কার মানি না। আর এইসব রেটরিক, এইগুলি নিয়ে আমরা আসলে যারা পলিটিক্স করেন তারা এগুলি নিয়ে খুব ভাবেন না, যে কারণ এগুলি এরকম কথা হবে। কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হলো যে উভয় পার্টি যারা সরকারে এবং বিরোধী, তারা উভয় জনগণের কাছে দায়বদ্ধ, কারণ উভয় তারা এক জায়গায় বসে জনগণকে সাক্ষী রেখে এই জুলাই সনদ বলা হোক যেটা হোক সবকিছু অঙ্গীকার করেছে। সুতরাং কথা তো বলতে হবে, কথা বলবে। এটাকে আমি মনে করি না যে গণতন্ত্রের জন্য এটা হুমকি। একদম। জনাব সাইফুল হক, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা শুনতে পাচ্ছিলাম যে নতুন একটা রাজনীতির ধারা, রাজনৈতিক বন্দোবস্ত বলা হচ্ছে, সেটা দেখব, কিন্তু এখনো যদি আমরা সেই পুরনো রেটরিক মন্তব্যগুলো রাজপথে শুনি, সেগুলো আমাদের সংবাদের শিরোনাম করতে হয়, তখন তো একটা প্রশ্ন ওঠে যে আসলে মানে একটা বড় অভ্যুত্থানের পর একটা দেশ পুনর্গঠন করার জন্য গণতন্ত্র পুনর্যাত্রা শুরু করলো, কিন্তু আমরা আবার পেছনে হাঁটছি কিনা। আমরা এই অভ্যুত্থান তো ধরুন নতুন রাজনৈতিক চিন্তা, নতুন একটা স্বপ্ন জাগানোর যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল, তার অনেকখানি তো আমরা ধারণ করতে পারিনি, এটা সত্যি। কিন্তু একই সাথে আমি আবার ইতিবাচক এই অর্থে যে পুরনো জমানায় ফিরবো না বলে, নিশ্চয় আমার সাথে একমত হবেন, আমরা আপরাইজিং এর 1.5 বছর আগে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপির সাথে আমাদের যে বোঝাপড়া যুগপৎ আন্দোলন নিয়ে, সেটা কিন্তু 31 দফার অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা আমরা একমত হয়েছি অভ্যুত্থানেরও 1.5 বছর আগেকার। তো তারপরে ধরুন এখন যখন জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে কমিশনের সমস্ত দল আমরা অংশ নিয়েছি। সংস্কারের ব্যাপারে ব্রডলি সবাই আমরা কিছু কিছু প্রশ্নে কিছু কিছু দলের আপত্তি আছে, বিরোধিতা আছে, সেটা কোনো দলে থাকতেই পারে। একটা বহুত্ববাদী সমাজে সকল প্রশ্নে আমরা একমত হয়ে যাব এরকম চিন্তা করাটা উদ্ভট এবং হাস্যকর। সুতরাং অনেক প্রশ্নে আমরা প্রায় 80টার মতন প্রশ্নে আমরা কিন্তু একমত হতে পারছি, নিশ্চয়ই ব্যাপারে জানেন। তার অনেকগুলো হচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়। সুতরাং পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে। আর এটা নিয়ে কমিটমেন্টটা, আমি মনে করি কমিটমেন্টটা সবারই আছে। পদ্ধতি কি হবে, প্রক্রিয়া, এটা নিয়ে বিরোধিতা আছে, আপত্তি আছে, কমিটমেন্ট আছে, আস্থা কি আছে রাজনৈতিক দলগুলো, পক্ষ বিপক্ষ যারা আছে। আমরা তো বিরোধিতার জন্য বিরোধিতা যেমন কথা শুনি। আপনি বুঝবেন, যখন কেউ কোনো বক্তব্য রাখে, পিছনে একটা রাজনীতিটা কাজ করে, দলের একটা হেজিমনি কিভাবে তৈরি করা যায়, আধিপত্য কিভাবে। আমি দেখেছি ঐক্যমত্য কমিশনের কি অসাধারণ একটা পরিবেশ। এই ব্যক্তিরা যখন আবার মিডিয়াতে যারা যখন ব্রিফ করছেন, তাদের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তখন কিন্তু সে একেবারে ভিন্ন চেহারা। তারা যখন আবার মাঠে বক্তৃতা করেন, তখন ঐক্যমত্য কমিশনের আলোচনার যে সৌহার্দ্য, তখন এটা অনেকখানি তার প্রায়। কিন্তু চূড়ান্ত অর্থ ঐক্যমত্য কমিশন যেটা করেছে সেটাই বা আপনি সমর্থন করবেন কিনা? কারণ আমরা দেখেছি জুলাই সনদের স্বাক্ষর হলো, বিএনপি সেখানে স্বাক্ষর করলো, জামায়াত ইসলামী আগের দিন পর্যন্ত বলছিলেন যে তারা স্বাক্ষর করবে না, কিন্তু ঠিকই তারা এলেন, স্বাক্ষর করলেন। কিন্তু পরবর্তী যে সনদটা দেয়া হলো, জি আমরা বলেছি
অনেকগুলো ব্যাপারে তো দলগুলোর মধ্যে ঐক্যমত আছে। তাহলে বেসিসটা হবে যেসব ব্যাপারে আমরা একমত আছি সেগুলো নিয়ে তো বড় ধরনের কোনো বিতর্ক নেই। এগুলো পার্লামেন্টে বিল আকারে উত্থাপন করে জি বাছাই কমিটি দেখবে, ফলে এটা আইনে এটা যখন হবে তখন এটা সংবিধান যুক্ত হতে পারে। যেটা নিয়ে আমাদের আপত্তি আছে, ভিন্ন মত আছে বা নোট অফ ডিসেন্ট দলগুলো, সেটা নিয়ে পার্লামেন্টে নিশ্চয়ই অনেক উত্তপ্ত আলাপ আলোচনা হবে এবং সেটা হতেই পারে। পার্লামেন্ট তো এই জন্যই আমরা তৈরি করি। তো সেই আলোচনায় আমি খুব উদ্বিগ্ন না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো পার্লামেন্টে আপনাকে রিজলভ করতে হবে। মাঠের আন্দোলনের কথা বলে সেখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনি একদম চাপ তৈরি জি করে পার্লামেন্টে এগুলো কিন্তু জবরদস্তি করে এটা কিন্তু পাশ করানো যাবে না। তো এই হিসাবটা আমাদের মধ্যে রাখা দরকার। মানুষ এখনই এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি হয়তো মানুষ দেখতে চাইছে না। আর যেহেতু সরকারের তাদের কমিটমেন্ট আছে, পাবলিকের কাছে তাদের একটা অবস্থানটা খুব পরিষ্কার আছে, তো আমি মনে করি সময় দেওয়া দরকার। আপনি একেবারে 1 মাস 1.5 মাসের মধ্যে 180 দিন আপনার হাতে সময়, জি তাহলে আপনি প্রথম সেশনে সবকিছু আপনি ফয়সালা করে ফেলবেন এরকম একদম, চিন্তাটা না একদম। আমি করা। আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার উত্থাপিত হয়েছে। দেখা যায় ২৯ মার্চ বিকেল ৩টার পর কি হয়। রাইট। শামসুজ্জামান দুদু, আমি আসলে এই প্রশ্নটা এ কারণে করছি যে আমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। ভয় কাজ করে সাধারণ মানুষের মধ্যে যে আবার না কোনো আন্দোলনের দিকে আমাদের যেতে হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক জটিলতা খুব চমৎকার করে সমাধান করা হচ্ছে। জ্বালানি তেল নিয়ে একটা সংকটের একটা সংকট হবে একটা ধারণা তৈরি হয়েছিল। আজকে আমরা দেখলাম আমাদের মজুদের কথা বলা হয়েছে, রেশনিং বাতিল হয়ে গেল এবং সবাই পরিমাণ মতো জ্বালানি পাবে। তার মানে সংকটগুলো আমরা সমাধান করতে পারছি, অন্যদিকে নানা রকমের শঙ্কা দানা বাঁধছে যে রাজপথে আমরা নামবো দাবি পূরণ না হলে। আবার দেখুন বলা হচ্ছে ১৩৩টা অধ্যাদেশ যাচাই বাছাই করে তারপর সেটাকে নিষ্পত্তি করার কথা। এখন যাচাই বাছাইয়ের সময় আবার নতুন কোনো বিরোধ হবে কিনা সেটা নিয়ে আবার তর্ক বিতর্ক এবং সেটা রাজপথ পর্যন্ত গড়াবে না, সেই শঙ্কা থেকে আসলে জানার কথা বা জানতে চাওয়া। আপনি কি দেখছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে পার্লামেন্টে আপনার ৪৮ ঘন্টা আমি বেশি হলে কথাবার্তা হয়েছে, বৈঠক হয়েছে, বসেছে। জি তো এটাকে কন্টিনিউ যদি আমরা করতে পারি পার্লামেন্টে, এই যে কথাবার্তা গুলো এখন আসছে জুলাই সনদের ব্যাপারে বা অন্যান্য প্রসঙ্গে, এই বিষয়গুলো যদি আমরা পার্লামেন্টের ভিতরে নিয়ে গিয়ে আলোচনায় রাখতে পারি, আলোচনা করতে পারি, তাহলে একটা সমাধানের দিকে যাবে, এটা আমি নিশ্চিত। কারণ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জামাত এবং এনসিপি, তারাও কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম শরিক, অন্যতম ভূমিকা পালনকারী। এবং শুধু ২৪-এর ওই ৩৬ দিনের ঘটনা না, জামাত ইসলাম বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল এনসিপি বাদে একটা সুদীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে তারা নানামুখী নির্যাতন, গুম, খুন, মামলা এগুলো সহ্য করেছে। শেষ ৩৬ দিনে যে তরুণরা মানে ইতিহাস খ্যাত ভূমিকা পালন করেছে, জি তারাও কিন্তু এখন পার্লামেন্টে আছে। আমার কাছে মনে হয়েছে যে এরা সবাই দায়িত্বশীল এবং সবাই স্ব রাজনীতিটা কিভাবে সামনের দিকে নিয়ে যাবে সেই কৌশলগত দিক তাদের থাকতে পারে। এবং সেই জায়গা থেকে সরকারের উপরে বা বিএনপির উপরে কতটা চাপ সৃষ্টি করে তারা তাদের মতো করে ভূমিকায় যেতে পারে, সেটা তো মানে রাজনীতির অন্যতম একটি দিক। সেই কারণে পার্লামেন্ট শুরুর আগেই রাজপথ দেখানো, বাংলাদেশের রাজনীতিটা তো রাজপথ থেকে পার্লামেন্টে কখনোই কোনোভাবে কার্যকর ভূমিকা ৫৪ বছরের মধ্যে আমরা খুব যে বেশি দেখতে পেয়েছি এমন না, কিন্তু মানে কোনো না কোনো ভাবে পার্লামেন্টকে বাইপাস করে ওই রাজপথে গিয়ে মীমাংসা আমরা চেষ্টা করেছি। এমনকি বিএনপি, আওয়ামী লীগ বা জামাত, এই তিনটি বড় রাজনৈতিক দলেরও যদি সালতামামি করি, এ থেকে অনেক কিছুই আমরা দেখতে পাবো। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যদি এই যে জুলাই সনদ বা অন্যান্য যে প্রসঙ্গগুলো আসছে এটি পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে একটি যৌক্তিক অবস্থায় না পৌঁছালে কি করে আমি সরকারি দল এবং বিরোধী দলের মর্যাদাশীল ভূমিকা আমরা দেখব। এই যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা যে জিনিসগুলো জুলাই সনদে এসছে, উপরাষ্ট্রপতি বা অন্যান্য যে প্রসঙ্গগুলো এসেছে, উচ্চ কক্ষ, নানা প্রসঙ্গ আছে, কিন্তু সেগুলো তো আমরা মানে আলোচনা এবং সিদ্ধান্ত পার্লামেন্টের মধ্য দিয়ে সংবিধান অংশ করার আগেই তো
মানে দেখেন আমার কাছে যেটা মনে হচ্ছে তার আগে তো ওরা রাজপথে গিয়ে দাঁড়ানোর চিন্তায় রয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয় যে ধৈর্য, পার্লামেন্টারি কৌশল, দক্ষতা, এই বিষয়গুলো একদম। কিন্তু মানে যেটা আপনি বললেন সেটা, হ্যাঁ আপনি যেটা বললেন আসলে যেটা আপনি বললেন এটা আসলে একেবারে 24শে জুলাইয়ের যেই সময় সবাই একটা কমন গ্রাউন্ডে ছিল, সেই জায়গাটা সবার জন্যই কমন এবং সেটা মাথায় রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকা উচিত। কিন্তু কখনো কখনো আমরা বক্তব্যে সেটা মানে একটা ব্যাপারও তো ঠিক, উভয় পক্ষ একটা ব্যাপার তো চাইবে না কখনোই যে তাদের কীর্তির কারণে ফ্যাসিবাদ ফিরে আসো। এ ব্যাপারে নিশ্চয়ই উভয় পক্ষ সচেতন। আর আমাদের হয় কি বহু বছর ধরে আমরা নেগেটিভ পলিটিক্স করতে করতে আমরা এমন জায়গায় গিয়েছি যে পজিটিভ কোনো চিন্তা আমরা করতেই পারি না। সুতরাং আমার মনে হয় যে জুলাই অভ্যুত্থান কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এখন পজিটিভ পলিটিক্সের বাইরে নেগেটিভ পলিটিক্স করে যাবে না। আমাদের দেশে যে ইতিহাস, সেই ইতিহাস বলে যে চূড়ান্ত মুহূর্তে সংসদ থেকে বেরিয়ে আসা, রাজপথের থেকে সংসদকে প্রাধান্য দেয়া, যেটা ইয়েতে 88 সালে যেটা এরশাদের বিরুদ্ধে ঘটেছিল। তো এগুলি কথা থাকবেই, আমার কথা বুঝছেন। কিন্তু আমার কাছে এটা প্রশ্ন যে সেটা হলো যে আমার জানা মতে গত 54 বছরে আমার জানা মতে যে, এবং ওই সংসদে আমি গিয়েছিও কয়েকবার, ওই পার্লামেন্টের অধিবেশনে, যে 79-এর যে পার্লামেন্ট ছিল ওইখানে যেসব পার্লামেন্টারিয়ান ছিলেন ওই রকম একটা পার্লামেন্ট কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই। 54 বছরের মধ্যে অধিকাংশ সময় এক পেশে পার্লামেন্ট আমরা পেয়েছি। হ্যাঁ, এক পেশে পার্লামেন্ট। এবং এখনকারটা নিয়ে আশাবাদী হওয়ার মতো। এখনকার পার্লামেন্ট কিন্তু এক পেশে পার্লামেন্ট না। সেখানে সুতরাং ওই এক পেশে পার্লামেন্ট দেখতে দেখতে বিতর্ক দেখলে আমরা মনে শঙ্কিত হয়ে পড়ি। আমি একটু সাইফুল হক আপনার কাছে একটু আসি। মানে যেহেতু এখানে নবীন প্রবীণ অর্থাৎ প্রথমবারের মতন পার্লামেন্টে এলেন এবং 2-3 বার পার্লামেন্টে আসার অভিজ্ঞতা আছে, এরকম একটা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে কিছু কিছু বিষয়ে একেবারে যারা আসলে সিনিয়র তাদের একটা ভূমিকা থাকা তো প্রয়োজন। যেমন আজকে আমরা দেখলাম হাসনাত আবদুল্লাহ যখন দাঁড়ালেন এবং তিনি তো তার কথা খুব চমৎকার করে বলছিলেন, কিন্তু পরবর্তীতে যখন উঠলেন তখন পয়েন্ট অফ অর্ডার নিচ্ছিলেন, যেখানে আমাদের মাননীয় স্পিকার বলছিলেন যে আপনি পয়েন্ট অফ অর্ডার এভাবে নিতে হয় না, কিভাবে নিতে হয় সেই ব্যাখ্যাটা তিনি দিলেন। অর্থাৎ যারা আসলে বিরোধী পক্ষে আছেন, প্রথমবারের মতো পার্লামেন্টে এলেন, সেটা সরকারেরও যদি হয়ে থাকে, তাদের তো আসলে এই পার্লামেন্টারিয়ান ল্যাঙ্গুয়েজগুলো, ক্রোনোলজিগুলো জানা প্রয়োজন। এটা তো আসলে কি বলবেন? না, এটা ঠিক আছে। এটা আমার মনে হয় যে আমরা ধরুন এটা কিছু সিস্টেমের বা আমরা যদি কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, যদি ধরুন এটা যারা পার্লামেন্টে আছেন দলগুলো নিজেরাই সেখানে করা সম্ভব, অথবা সংসদীয় যে কমিটিগুলো আছে সংসদীয় কমিটিগুলো উদ্যোগ নিয়েও তারা কিন্তু এই কাজটা করা সম্ভব। তাতে কয়েকটা জিনিস বাঁচে, সময়টা বাঁচে, আপনি সুনির্দিষ্ট প্রশ্নের সুনির্দিষ্ট আলোচনাটা করা সম্ভব হয়। আর তো সে জায়গাটায় সেখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সরকারি দলে বা ধরুন বিরোধী দলে, তাদের এই ব্যাপারে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা আছে। আরেকটা কথা আমি এটা যোগ করতে চাই, পার্লামেন্ট ঠিক আছে, পার্লামেন্ট তো ধরুন জনগণের ইচ্ছা, জনগণ যদি সার্বভৌম হয় তাহলে সেই সার্বভৌম জনগণের একটা পপুলারলি ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ যারা পার্লামেন্টে আসছেন, তারা মানুষের সার্বভৌম ক্ষমতাকে তারা সেখানে প্রয়োগ। কিন্তু আবার পার্লামেন্ট মেম্বাররা তাদের দায়িত্ব থেকে তারা যদি বিচ্যুত হন, যদি মনে হয়, নিশ্চয়ই দল জনগণের তো অবশ্যই রাজপথে দাঁড়ানোর কিন্তু সুযোগটা, রাজপথে এক ধরনের সার্ভাইলেন্স যদি না থাকে, নজরদারি যদি না থাকে, এক ধরনের চাপ যদি আপনি তৈরি করতে না পারেন, কেবলমাত্র আমাদের মতন সমাজে সমস্ত কিছু পার্লামেন্টে দিয়ে আমি কিন্তু অতীতে অনেকগুলো বড় দাগের সংকট আমরা সমাধান করতে পারি। পার্লামেন্টে নিশ্চয়ই আলোচনা হবে, কথা বলবো, পার্লামেন্টের প্রধান চর্চার জায়গাটা। একই সাথে পার্লামেন্ট প্রপারলি জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করতে পারছেন কিনা, তো সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, বিরতিতে যেতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই যেই সময়টা সামনে অপেক্ষা করছে সেখানে পার্লামেন্টের নানান নাটকীয়তা, নানা কিছু আমরা দেখবো হয়তো, কিন্তু দিন শেষে একটা প্রাণবন্ত এবং কার্যকর সংসদ আমরা পেতে যাচ্ছি আশাবাদ নিয়েই আলাপটা শেষ করি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।